শীতকাল শেষের পথে। অল্প স্বল্প গরম পড়ছে এখন। সূর্যের তাপ চওড়া হচ্ছে। প্রখরতা বাড়ছে রোদ্দুরের। বসন্ত সবে সবে শুরু হওয়ায় ভূমণ্ডল তখন নতুন রূপে সেজেগুজে তৈরি। মৃতের ন্যায় বৃক্ষের চূড়ায় দেখা দিয়েছে কচি সবুজ নব নব পল্লব। এই ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়ায় চড়ুই। কোকিল ডাকে নিরন্তর। মাথার ওপর তাণ্ডব করা রবির তীরতায়ও এক মুহূর্তে মানুষের হৃদয় বশে নিতে সক্ষম এই সুর। আর এই দারুণ চমৎকার সময়টাতেই লেখা হলো ইকবাল পুষ্পর মিলিত হওয়ার দিনলিপি। একঘর মানুষের শতধাপ আলোচনার মধ্য দিয়ে ধার্য হলো তাদের বিয়ের দিন। আগামী সোমবার আংটি বদল, আর ঠিক সপ্তাহের মাথায় যে শুক্রবার আসছে সেদিনই ওদের আকদ হবে। দিন তারিখ ঠিক হতেই বর্ষার ঘরে হিড়িক পড়ল মিষ্টি খাওয়ার। সবাই মিলে মিষ্টি মুখ করলেন। একে অন্যকে খাওয়ালেন। মুমতাহিনা উঠে গিয়ে কুটুমদের সাথে গলাগলি করলেন। সকলের অষ্টপুটে যখন হাসির অন্ত নেই, পিউ তখন গভীর দুশ্চিন্তায়। সবাই যখন আমাদ ফুর্তিতে মেতে, সে চিন্তিত মনে নখ কাতারা চিহ্নটাছে দাঁত দিয়ে। ধূসরের দিক চোখ পড়লে বুক কাতারা চিহ্ন পছে। লোকটা রেগে গেলে অক্ষিকোটর কেমন অস্বাভাবিক দেখায়। নাকের পাটা ফেঁপে ওঠে বারবার। এসব দেখলেই ওর রুহু উড়ে যায়। কিন্তু এখন সে করেছেটা কি? গতকাল রাতের পর বাড়ি থেকেও বের হয়নি। কোনো ছেলের সাথেও কথা বলেনি। কথা তো এমনিতেও বলে না। আজকেও লক্ষ্মী হয়েছিল সারাদিন। তবে এইভাবে কটমট করে দেখছেন কেন উনি? তার মাথা ফেটে চৌচির। গলা শুকিয়ে আসছে। ধূসর প্রচণ্ড খাতারা চিহ্ন রাপ মেজাজে বসে। এর মধ্যেই আচমকা ইকবাল উলুর ওপর খোঁচানো শুরু করে। ধূসর খেয়াল করেও চুপ থাকল। কিন্তু ইকবালের খোঁচাখুচি বাড়ছে। খিট মিট করে তাকালো সে। কি সমস্যা? এভাবে তাকাস না। ভয়ও লাগে। সমস্যাটা কি? বললে রাগও করবি না তো? শুনি আগে। ইকবাল মিনমিন করে বলল, পুষ্পর সাথে একটু আলাদা কথা বলবো, সুযোগ করে দে না ভাই। ধূসর কঠিন কণ্ঠে বলল, আমি ওর বড় ভাই ইকবাল, হাংলামো করিস না। ইকবাল মিনতি করল, প্লিজ ভাই প্লিজ। অল্প একটু সময়, প্লিজ। ধূসর পরাজিত শ্বাস ফেলল। ফিরতি জবাব দিল না। সবার মধ্যেই সোজাসুজি পুষ্পকে বলল, পুষ্প, এখানে বড়দের আলোচনা চলুক, তুই বসে না থেকে ইকবালকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয় যা। মেয়েটা অপ্রতিভ ভূমিতে সবার দিকে তাকায়। ইকবালের দুগাল লেপ্টে সরে গেল দুদিকে। ধূসরকে কষে একটা চুমু খেতে পারত যদি। কেউ কিছু বলল না। পুষ্পর অস্বস্তি হচ্ছে। এত এত গুরুজনের মধ্য দিয়ে উঠে যাবে কি? ধূসর তাগাদা দিল, কি হলো? যা, খুব, যাচ্ছি। সে আলগোছে উঠে দাঁড়ায়। নুরি লাফিয়ে বলল, আম্মু আমিও যাব ছাদে। ইকবালের হাসিটা দপ করে নিবল। মানা করার জন্য জিভ নিষ্পিস করল। সে তো প্রেম করতে যাচ্ছে, এমন বাচ্চা বোনের সামনে অসম্ভব যা। পুষ্প হেসে বলল, এসো। ইকবাল অসহায় নেত্রে ধূসরের দিক তাকায়। ধূসর কাঁধ উচাল। নীরবে বোঝালো, এখানে সে নিরুপায়। নুরি উঠতেই যাচ্ছিল, মুমতাহিনা আটকে ধরলেন। মেয়েকে কোলে টেনে বসিয়ে বললেন, না মা, এখন ছাদে অনেক রোদ। গেলে কালো হয়ে যাবে তুমি। নুরির মস্তিষ্কে বিশদভাবে কথাখানা ঢোকে। কালো হওয়ার ভয় সে চা অবধি খায় না। মাথা কাত করে বলল, আচ্ছা, যাব না। ইকবাল বিজয়ী হাসল। পাঞ্জাবি ঠিকঠাক করে উঠে দাঁড়ালো। পুষ্প ভীষণ লজ্জায় নুয়ে আছে তখন। নুরিকে আটকে দেয়া মানে তাদের দুজনকে আলাদা সময় কাটাতে বোঝানো। ইস, সবাই কি নাকি ভাবলেন? পুষ্প তাড়াহুড়ো পায়ে হাঁটা ধরল। ইকবাল চলল পেছনে। মেয়েটার পথযুগল ছাদের মেঝে ছুঁতেও পারল না। অধৈর্য হাতে পেছনে থেকে চাপটে ধরল সে। পুষ্প ছোটাছুটি শুরু করল তৎক্ষণাৎ। ছাড়ো ইকবাল, আশেপাশে বাড়িঘর আছে, দেখে ফেলবে কেউ। ইকবাল ছাড়ল না। তার কণ্ঠ জড়ানো, বলল, দেখলে দেখুক, আমার বউ আমি ধরব, লোকের কি? জি না, এখনো বউ হয়নি। বিয়ে হতে এখনো 1 সপ্তাহ বাকি। একক উদ্ধৃতি চিহ্ন। বিয়ে কি কথা? পুষ্প স্বর মোটা করল, তুমি ছাড়বে। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল চোখ সূচক শব্দ করে ছেড়ে দিল। পুষ্প সরে এসে মুখোমুখি তাকিয়ে বলল, ভাইয়াকে ছাদের কথা বলতে তুমি শিখিয়ে দিয়েছ তাই না? না, ওকে কথা শিখিয়ে দিতে হয়। ও নিজেই বলেছে। এমনি এমনি বলেছে বিশ্বাস করব। পেছনে কলকাঠি নেড়েছ না? ইকবাল কলার ঠিক করে বলল, তা একটু নেড়েছি। এত পার্সোনালিটি তোমার ভাইয়ের, ইমোশনাল ব্ল্যাকমেইল না করলে লাভ হয় না। এরকম করার কি দরকার ছিল ইকবাল? সবাই কি ভাবল? ইকবাল বিরক্ত হয়ে বলল, উফ, সবার কথা বাদ দাও তো মাই লাভ। আমাদের কথা বলি চলো।
তোমার সাথে এখন আবার কিসের কথা? সব কথা বিয়ের পর। ইকবাল দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ের পর আর কথা বলবো কিভাবে মাই লাভ? তোমার হিটলার বাপ সেই তো তোমাকে সিন্ধুকে ভরে রাখছেন। পুষ্প জ্বলে উঠল, একদম আমার বাবাকে হিটলার বলবে না। কেন বলবো না? বিয়ে দিচ্ছে, অথচ মেয়ে তুলে দেবে না। 2 বছর মানে কতগুলো দিন বোঝো। আমি থাকবো কি করে এতদিন? শেষ দিকে অসহায় শোনালো তার কণ্ঠ। অথচ পুষ্প মিটিমিটি হাসল। ইকবাল ভ্রুকুচকে বলল, হাসছ? তো কি করব? হাসব না। আমার দুঃখে হাসবে কেন? একক উদ্ধৃতি চিহ্ন। হাসছি, তুমি বোকা তাই। আব্বু আমাকে তুলে দেবে না বলেছে, তোমাকে এ বাড়িতে আসতে বারণ করেছেন। ইকবাল আনমনে বলল, না করেনি। খেয়াল করতেই অতুজ্জ্বল চোখে চাইল। কণ্ঠে অবিশ্বাস টেলে বলল, এর মানে আমি যখন খুশি আসতে পারবো? পুষ্প নাটক করে বলল, সে আমি কি জানি, তোমার ইচ্ছে। ইকবাল এত খুশি হলো যে একটু আগে পুষ্পর সাবধানী বাণী ভুলে গেল আশেপাশে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা দালান কোঠা। আচমকা পুষ্পর কোমর জড়িয়ে শূন্যে উঠিয়ে ফেলল সে। মেয়েটা ভড়কে গেছিল প্রথম দফায়। গলা জড়িয়ে ধরল তার। ইকবাল ততক্ষণে ঘুরপাক খেতে শুরু করল, সাথে চেঁচিয়ে স্লোগান দিল, আই লাভ ইউ মাই লাভ, আই লাভ ইউ। পুষ্প হেসে উঠল, হাসছে ইকবাল। দুজনের তৃপ্ত হাস্য মিশে গেল বাতাসে। জানিয়ে গেল, অবশেষে ওরা এক হচ্ছে, সত্যি হচ্ছে। অতিথিদের খাবারের জন্য সবিনীত আমন্ত্রণ জানানো হয়। গৃহিণীরা ব্যস্ত হলেন টেবিল সাজাতে। ইকবাল তার ভাইবোন আর বাবা মাকে সাদরে নিয়ে যাওয়া হলো খাবার রুমে। পুষ্পকে জোর করে পাশে বসালেন মুমতাহিনা। ঠিক তার মুখোমুখি বসেছে ইকবাল। মুহূর্তে মেয়েটা জড়সড় হয়ে এলো। কেন যেন লজ্জা লাগছে খুব। ছাদে ইকবাল জোর করে চুমু খেয়েছে ঠোঁটে। আর সেটা দেখে ফেলেছে পাশের বিল্ডিংয়ের এক নাদান ছেলে। ওই ঘনিষ্ঠ মুহূর্তেই ছেলেটা ডেকে বলল, এই তোমরা কি করছো? পুষ্প কুণ্ঠায় দাঁড়াতে পারেনি। দৌড়ে নিচে চলে এসেছে। ইকবাল হাজির হয়েছে পরে। তার অঙ্গভঙ্গি স্বাভাবিক। হবে না, নির্লজ্জ তো। এখন ওই চোখের দিকেও তাকাতে পারছে না পুষ্প। এরকম হওয়ার কথা ছিল না। তার নেত্রদ্বয় সর্বদা ব্যাকুল তার সৌষ্ঠব মুখশ্রী দেখতে। গতকাল মানুষটার করা পাগলামিগুলো ভেবে ভেবে সারাটা রাত ঘুম ধরা দেয়নি চোখে। এপাশ ওপাশ করেছে, আর একা একা হেসেছে। মাঝে মধ্যে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়, কেউ এতটাও ভালোবাসে ওকে। ওর বিয়ের খবরে যার অস্থির, অশান্ত অবস্থা হতে পারে, একদিনেই বাবা মাকে টেনে টুনে প্রস্তাব নিয়ে আসতে পারে, এই ছেলে আর কত কি পারবে কে জানে। পুষ্প মুচকি হাসল। তক্ষুনি টের পেল পায়ের পাতায় সুরসুরি দিচ্ছে কেউ। রীতিমতো স্লাইড করছে বুড়ো আঙুল দিয়ে। পুষ্প চট করে চোখ তুলে ইকবালের দিক চাইল। ছেলেটা দুষ্টু হেসে ভ্রু চায়। পুষ্প মুখ বেঁকিয়ে চোখ রামায় পা সরাতে। সরাল তো নাই, উল্টে ক্যাবলার মতো স্থির হয়ে চেয়ে রইল। পুষ্প বাড়ির সবার দিকে তাকায়। এভাবে ওকে চেয়ে থাকতে দেখলে কি অস্বস্তিকর অবস্থা হবে। এদিকে তার পা থেকে মাথার তালু অবধি শিরশির করছে। আঁকাবাঁকা হয়ে আসছে দেহ। সবার মধ্যে বসে মোচামুচি করা যায়। সে অসহায় নেত্রে তাকালো। যার অর্থ, একটু পা সরাও না ইকবাল। ছেলেটা শুনল না, বরং দুপায়ের মাঝখানে পুষ্পর পা নিয়ে বন্দি করল। মিনা বেগম ওর কাছে এলেন ভাত বেড়ে দিতে। সে স্বাভাবিক হয়ে বসে থাকে। সুন্দর করে শুধায়, আপনারা খাবেন না? খাবো তো, পরে। আগে তোমরা খেয়ে নাও। একসাথে বসতাম আন্টি। তার নাটক দেখে পুষ্প ভেঙচি কাটল। কি ভদ্র সাজছে। টেবিলের নিচে যে অসভ্যের মতো পা চলছে সে তো আর কেউ জানে না। ধূসর প্লেটের দিক চেয়ে ফুতারা চিহ্ন সচ্ছে। কিছুক্ষণ পরপর কি তারা চিহ্ন প্রো নজরে তাকাচ্ছে ইফতির দিকে। যখনই ইফতি পিউয়ের দিকে চায়, ধূসর হাত মুঠো করে ফেলে। 32টা দাঁত খিঁচে বসে থাকে। পারছে না উঠে গিয়ে তারা চিহ্ন সি মেরে চোখ অন্ধ বানিয়ে দিতে। ভাইয়ের হবু শ্বশুর বাড়ি এসে একটা মেয়ে দেখেছে কি, এভাবে তাকাতে হবে? কই, সে তো কোনো মেয়ের দিকে কখনো তাকায় না। পাশ থেকে হেঁটে গেলেও চোখ উঠিয়ে খেয়াল করে না মেয়েটিকে। আজকালকার ছেলেগুলো এত ছ্যাঁচা আর অসভ্য কেন? বাড়ির লোকজনই বা কেন এত কেয়ারলেস? ছেলে এসে কোন দিকে, কার দিকে হা করে তাকায়, খেয়াল রাখবে না তারা? এটা কি বাবা মায়ের দায়িত্বে পড়ে না? আশ্চর্য তো। ধূসরের পায়ের তারা চিহ্ন তো মাথায় উঠে যাচ্ছে। তারা চিহ্ন বেখাড়া হয়ে যাচ্ছে সমস্ত লোমকূপ। ইকবালের ভাই না হলে এতক্ষণে তো সে মাথা খারাপ নিয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ। ভেতর ভেতর তারা চিহ্ন দে ফোঁস তারা চিহ্ন ফোঁস করছে।
বুঝতে পারছে না তারা চিহ্ন গোটা কাল ওপর দেখালে জুৎসই হবে। সে তপ্ত চোখে একবার পিউয়ের দিকে তাকালো। মেয়েটার অর্ধশুষ্ক চক্ষুদয় তার দিকেই চেয়ে। ধূসর নিভে এলো এবার। চোখ বুজে ধাতস্থ করল মেজাজ। শান্ত গলায় সুথাল, খাবি না। পিউ ভতারা চিহ্ন ছিল এতক্ষণ। ধূসরের সাবলীল স্বর শুনে হাঁপ ছেড়ে বাঁচল। এর মানে পরিস্থিতি স্বাভাবিক। মৃদু হেসে বলল, পরে খাবো। পুষ্প বলল, পরে কেন? এখন বস না। মমতাহীনাও তাল মেলালেন। পিউ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মায়ের দিকে তাকায়। মিনা বেগম চোখ দিয়ে ইশারা করলেন বসতে। মেয়েটা বসতে গেলে ইকবাল বলল, পিউ পিউ তুমি আমার কাছে চলে এসো। পিউ হেসে ঘুরে গিয়ে তার পাশের চেয়ারে বসল। ভাতে হাত চালানোর সময় হঠাৎই ইকবাল কানের পাশে এসে বলল, শালিকা, আমাকে দুলাভাই হিসেবে পেয়ে কেমন বোধ করছো? পিউ মুচকি হাসল। ভ্রু নাচিয়ে বলল, ঝাক্কাস। আমার কি কপাল বলো তো পিউ, সুন্দরী শালী আর সুন্দরী বউ। উফ, ভাবতেই শরীর 404 ভোল্টেজের ছাকি মাতারা চিহ্ন রয়েছে। পিউ বলল, ভাইয়া, দুলাভাই হলে কিন্তু ঝামেলাও আছে, যা যা প্যারা দিব সব সহ্য করতে হবে। আরে করব, তুমি আমার একটা মাত্র শালী, আবার ভাবিও। তোমার প্যারা দেয়ার 100 ভাগ অধিকার আছে। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ ভ্রু কুচকে বলল, ভাবি? কেন? ধূসরের বউ হলে তুমি আমার ভাবি হবে না? কণ্ঠ আরো নেমে এসেছে ইকবালের। পিউয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেল। ধূসরের বউ, কথাটা কানের পাশে বেজে চলল কিছুক্ষণ। চেয়ারের সাথে হেলান দিয়ে ইকবালের পিঠের ওপর দিয়ে একবার দেখে নিল প্রিয় মুখটিকে। ধূসরের নিরেট গালের এক পাশ মাথা খারাপ করে দিল নিমিষে। উফ, কোনো একদিন এই মানুষটার বউ হবে সে। এই যে 4 আঙুলের মাথায় লোকমা তুলে খাচ্ছে, এইভাবে তাকেও খাইয়ে দেবে। এই দিনগুলো কবে আসবে পিউ? কবে এই চওড়া বুক, এই ছবির মতো আঁকা একটা মুখে চুমু খেয়ে ভরে ফেলবি তুই? বুক ভরা সাহস নিয়ে এই মানুষটার চোখের দিক তাকিয়ে আওড়াবি, আপনি শুধু আমার ধূসর ভাই। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। এই ভালোবাসার সংজ্ঞা লেখার মতো বই এখনো ছাপা হয়নি। তাহলে বুঝুন, কত তারা চিহ্ন আনক এই প্রেম। প্রশান্ত মহাসাগরও কিন্তু হার মানবে এখানে। পিউ দীর্ঘশ্বাস ফেলে ভাত মাখা শুরু করে। এত দ্রুত খায় যে ওর খাওয়াই শেষ হয় সবার আগে। সে উঠে দাঁড়াতেই ইফতিও উঠে গেল। উদ্দেশ্যহীনভাবে প্রশ্ন তারা চিহ্ন অরল। বেসিনটা কোথায়? রুবায়দা বললেন, পিউ যাচ্ছে তো, ওর সাথে যাও বাবা। ধূসরের খাওয়া অমনি থেমে গেল। নিচু মাথাটা উটপাখির মতো সজাগ করে তাকালো। পিউ বিরক্ত হয়। চেহারায় প্রকাশ না করলেও মনে মনে বলল, বেসিন কি 7 সাগর 13 নদীর ওপারে? আমার সাথে আসার কি আছে? মুখে বলল, আসুন। ইফতির ঠোঁট জুড়ে বিজয়ী হাসি ফুটল। সে পা বাড়াল পিউয়ের পেছনে। মুমতাহিনা ছেলের অর্ধেক খেয়ে রাখা খাবারের প্লেটের দিক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ হয়ে ভাবলেন, ছেলেটার ভাত মাখার অভ্যেস কবে থেকে হলো? একক উদ্ধৃতি চিহ্ন। ইফতি ডান বাম দুহাত মিলিয়ে কচলে কচলে ধরছে। সময় নিচ্ছে বেশ। মাঝে মধ্যে আর চোখে দেখছে পাশে দাঁড়ানো পিউকে। সবশেষে হ্যান্ডওয়াশের বোতলের দিকে আবার হাত বাড়াতে দেখেই পিউ নাকমুখ কোটকাল। এই নিয়ে 3বার হ্যান্ডওয়াশ লাগাচ্ছে সে। পিউ অধৈর্য হয়ে একটু হাত নিয়ে দাঁড়িয়ে রো। মেহমান বলে কুলুপ আটা মুখে। যাই হোক, কিচ্ছুটি বলা যাবে না। ইফতি এইবার ক্ষান্ত হলো। হাত ধুয়ে, পানি ঝেড়ে, বেসিনের পাশে টাঙানো তোয়ালেতে হাত মুছতে মুছতে সুথাল। বেশি সময় নিলাম। পিউ মেকি হেসে বলল, না না। ইফতি সরলে সে এগিয়ে এসে হাত ধয়। পেছনে থেকে তাকিয়ে থাকে ছেলেটা। মেয়েটা ওর সমবয়সী, অথচ বোঝাই যায় না। মনে হয় 9-10-এ পড়ছে। কি মিষ্টি একটা মুখ। এ অবধি যতগুলো প্রেম করেছে একটা মেয়েকেও এত ভালো লাগেনি। লাগলেই ওরা পার্মানেন্ট গার্লফ্রেন্ড হতে পারত। ইফতি খুঁটিয়ে খুঁটিয়ে পিউকে দেখে গেল। পিঠে ছড়ানো লম্বা বেনিটা ভীষণ রকম নজরে লাগলো তার। আজকালকার মেয়েরা চুল লম্বায় রাখে না, আবার বিনুনি। আর ভ্রুয়ের নিচের দুটো টানা টানা চোখ, উফ, ওই দুটোই যেন সব থেকে আকর্ষণীয়। যখন সিঁড়ি বেয়ে নামছিল, বড় বড় চোখ দেখেই তোর সব ভুলে চেয়েছিল সে। না, এই মেয়েটাকে তার লাগবেই। একে হাতছাড়া করলে জীবনটাই একটা লস প্রজেক্ট হবে। পিউ ঘুরে তাকাতেই দেখল ইফতি হা করে চেয়ে আছে। প্রচণ্ড অস্বস্তি হলো তার। এলোমেলো পল্লব ফেলল মেঝেতে। ইফতি অনতিবিলম্বে নিজেকে ঠিকঠাক করে ফেলে। সে নিজেও অপ্রতিভ হয়েছে, তবে সামান্য। পরিস্থিতি সামলাতে গলা খাকারি দিল একবার। সুথাল, কোন কলেজে পড়ো তুমি? ও কলেজ। ও, ভালো কলেজ তো।
তোমাদের বাসা থেকেও কাছে। পিউ বলল, জি। আপনি কোথায় পড়েন? ইফতি ভ্রু গোটায়। আপনি আগে করছো কেন? আমরা তো ব্যাচমেট। ব্যাচমেটকে কেউ আপনি করে বলে? পিউ দুষ্টুমি করে বলল, আমি তো আমার ব্যাচমেট ছেলেদের তুই করে বলি। আপনাকেও বলবো। ইফতি নিভে গেল। মুখ গোমরা করে বলল, যা ইচ্ছে। পরক্ষণে সুথাল। এক্সাম কেমন হচ্ছে তোমার? ভালো। সায়েন্স নিয়ে তো? হ্যাঁ। আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। আমি অত ব্রাইট স্টুডেন্ট নই। কোনো রকম। সায়েন্সে পোষাবে না বলে সম্মান রাখতে কমার্স নিয়েছি আর কি। কমার্স কি খুব সহজ নাকি? আমি তো আমার বন্ধুদের দেখি, ওদের করা নোটস দেখি, কত বড় বড় একটা অঙ্ক। আমার তো দেখলেই মাথা ঘোরে। বলার ভঙ্গি দেখে হেসে ফেলল ইফতি। তা অবশ্য ঠিক। তুমি কি মেডিকেলে অ্যাপ্লাই করবে? পিউ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলল, এর বাবা না না, মাথা খাতারা চিহ্ন রাখ। ডাক্তার হতে হলে সারা জীবন পড়তে হয়। আমি অত পড়তে পারবো না। এমনিতে পাবলিকে চান্স পেলে হলো, না হলে নেই। মেয়েরা পড়াশোনা নিয়ে এত চিল হয়। একক উদ্ধৃতি চিহ্ন। ইফতির অবাক কণ্ঠ। পিউ লজ্জা পেয়ে বলল, আমি হই। এই জন্যেই তুমি ভাইয়ার শালি হচ্ছ। ভাইয়াও চিল, আমিও চিল, এবার তোমাকে পেলাম তুমিও চিল। জীবনটাই চিলময়। পিউ হেসে ফেলল। তার সুশ্রী, ললিত মুখশ্রী অদ্ভুতভাবে দাগ কাটল ইফতির হৃদয়। অমন মুখোমুখি দাঁড়িয়ে কিছু একটা অনুভব করল সে। সেই সময় জুতোর শব্দ এলো কানে। সাথে ভেসে এলো স্বভাবজাত গম্ভীর কণ্ঠ। হাত ধোয়া হয়নি। পিউ চকিতে তাকায়। ধূসরকে দেখেই বিয়ে আসে। ইফতি বলল, জি। তোমাকে আন্টি ডাকছেন। ইফতি কথা বাড়ায় না। হনহনে পায়ে প্রস্থান নিল। পিউ ঠায় দাঁড়িয়ে থাকে। সে কি এখানে থাকবে? না চলে যাবে? ভেবেচিন্তে বার করল যা। তাতে গুটি গুটি পায়ে পাশ কাতারা চিহ্নটাতে গেল ধূসরের। আর অমনি কোনুই চেপে ধরল সে। পিউ হকচকিয়ে তাকালো। ভীত কণ্ঠে বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? ড্রয়িং রুমে। যাবি না? তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। ধূসরের চক্ষুদয় একদিকে বেঁকে এলো। এতক্ষণ তো দাঁড়িয়েছিলিস, আমি আসা মাত্র যাওয়ার কথা মনে পড়েছে। পিউ নিচু স্বরে বলল, না, তা কখন বললাম? একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি বলেছিস? কিছু তো বলিনি। কেন বলিসনি? পিউ দিশেহারা হয়ে বলল, আসলে কি বলবো আমি? ধূসর আরেক দিক ফিরে শ্বাস ছেড়ে তাকালো। ততোধিক ঠান্ডা গলায় বলল, যতক্ষণ না আমার হাত ধোয়া হবে, এখানেই দাঁড়িয়ে থাকবি। খবরদার যদি এক পা নড়েছিস। পিউ বিস্মিত, তবে খুশি হয়েছে। ধূসরের কাছাকাছি থাকার জন্য উতলা যে, তার আনন্দ না পেয়ে উপায় কি? তার তারা চিহ্ন অঙ্কিত চেহারা আকস্মিক কেমন জ্বলে ওঠে। তার থেকেও আদর নিয়ে উড়ে বেড়াল অনুভূতির দল। আলোকিত, স্ফুর্ত চোখ মুখে খাড় কাত করে বলল, আচ্ছা। ধূসর ওর এক হাত ধরে রেখেই বেসিনের কাছে এলো। ট্যাপ ছেড়ে হাত পেতে আদেশ করল, ধুয়ে দে। পিউ অবাক হলো তার অচেনা, অপরিচিত আচরণ দেখে। নিশ্চিত হতে বলল, আমি। এখানে আর কেউ আছে? পিউ ভেতর ভেতর ফেটে পড়ল খুশিতে। আস্তে ধীরে এসে ধূসরের ভেজা হাত ধরতেই তার শরীরটা ঝাঁকুনি দিল কেমন। কান থেকে হাত পা থরথর করে উঠল জ্বরে ভোগা রোগীর ন্যায়। নিজের পেলব দুহাত লাগিয়ে একটু হাতখানা পরিষ্কার করল সে। এত আলতো ভাবে ধরেছে, যেন এ কোনো ২৭ বছরের যুবকের নয়, সদ্য জন্মানো শিশুর হাত। মুখমণ্ডলে লালিত সূর্যকিরণ। চোখ তুলে চাইতে পারছে না মেয়েটা। ঠোঁটের লজ্জাভাব আটকানো মুশকিল। বক্ষে চঞ্চল, তুলতুলে হাবভাব লুকিয়ে রাখা দুঃসাধ্য। এই খসখসে হাতটা আজন্ম মুঠোয় নিয়ে বসতে পারত যদি, কিংবা শোবার সময় মাথার নিচের বালিশ হতো ওর। পিউ এমন ভাবে নিঃশ্বাস নিল, যেন কত গুরুদায়িত্ব সেরেছে কেবল। শেষ হতেই ধূসর নির্দেশ করল, মুছিয়ে দে। সে মাথা চুলকে তোয়ালের দিক হাত বাড়াতে গেলেই থমকে উঠল। ওটা দিতে বলেছি। কেঁপে উঠল পিউ। বিভ্রান্ত, হাত তারা চিহ্ন অঙ্কিত হয়ে বলল, তাহলে? একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর আরেক দিক তাকিয়ে বলল, ওড়না দিয়ে মোছা। পিউ চোখ পিটপিট করল বিস্ময়ে। সংশয় কাতারা চিহ্নটাতে সুথাল, ওড়না দিয়ে। হ্যাঁ। পিউ কতক্ষণ অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে। ধূসর ভাইয়ের কি হলো হঠাৎ? না চাইতেও এমন জ্যাকপট দিচ্ছেন কেন ওকে? তার মাথা উত্তেজনায় ভনভন করে। হুলস্থুল বাঁধিয়ে হাত মোছাল ওড়নায়। ইস, এত সুখ সুখ লাগছে কেন? প্রফুল্লতায় যেন জল আসবে চোখে। সারা জীবন এই দায়িত্বটা যদি দিতেন ধূসর ভাই, আপনাকে নিয়ে লুকিয়ে পড়তাম পৃথিবীর সুপ্ত কোনো গহ্বরে। বরফ, শীতল হিমাগারে বাসা বানাতাম দুজন। সেখানকার বরফকুচি গায়ে মেখে বসে বসে বিকেল কাটাতাম।
অবিচল চেয়ে রইতাম আপনার আগুন দুই চোখে, তবুও মন ভরত না হয়তো। আপনার দিক চেয়ে থাকলে আমার অন্তরের শান্তি হয়, শান্ত হয় না। পিউ কেমন ফ্যাসফ্যাসে কণ্ঠে জিজ্ঞেস করল, আর কোথাও মুছিয়ে দেব ধূসর ভাই? ধূসর স্থূল কণ্ঠে বলল, না, যা এখন। তার মনটা চুপ করে খাতারা চিহ্ন রাপ হলো এতে। এই কথা, এই কণ্ঠস্বর তো আশা করেনি। হাত ধোয়াতে, মোছাতে বলেছেন যখন, মুখটাও মোছাতে বলতে পারতেন। এই সুযোগে আরেকটু কাছে থাকা যেত না? দুচোখ ভরে বিমুগ্ধ নজরে দেখতে পারত না ওনাকে। ধ্যাত, সে বিরক্ত ভূমিতে এক পা বাড়াতেই ধূসর পেছনে থেকে হাত টেনে ধরে পিউ কেঁপে দাঁড়িয়ে যায়। ভেতরে তোলপাড় শুরু হলো অমনি। অবচেতন মন বলছে ধূসর ভাই টেনে বুকে মেশাবেন এখন। কপালের ঠিক মাঝখানে চুমু খেয়ে বললেন, কি বলবেন? ভালোবাসি বলবেন, নাকি অন্য কিছু শোনাবেন? নাকি সেদিনের মতো চুমু খেতে চাইবেন ঠোঁটে? ধূসরের পাতলা অধরের সেই এগিয়ে আসার পুরনো চিত্রপট চোখে ভাসতেই পিউ কুণ্ঠায় মিশে গেল। নুয়ে এলো শতহাত, তার বক্ষস্পন্দন জড়াল, ধুকপুক করছে খুব, যেন বক্ষপটের সাথে ফুসফুস, নাড়িভুড়ি সব কাতারা চিহ্ন পছে। পেটের মধ্যে চলছে দুঃসহ ভূমিকম্প। সেই মুহূর্তে ধূসর হাতে টান বসায়, তবে কল্পনা মতো কিচ্ছুটি করল না। বুকে না মিশিয়ে হাতখানা মুচড়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। চমকে গেল পিউ, প্রচণ্ড হতভম্ব হয়ে ভ্যাবাচেকা খেল। তার অভিভূত অভিপ্রায় কর্পূরের ন্যায় উবে যায়। লজ্জায় লাল নীল হুয়া বেরিয়ে গেল দেয়াল ফুঁড়ে। আর তো তারা চিহ্ন না করে বলল, ব্যথা পাচ্ছি। ধূসর দাঁত তারা চিহ্ন সে বলল, ইফতির সাথে এত হাসাহাসি কিসের? কই হাসলাম? হাসিনি আমি। আমি দেখিনি। লাগছে ধূসর ভাই। লাগুক। কারো মনে লাগার থেকে তোর হাতা লাগা ভালো। পিউ কাদো কাদো কণ্ঠে বলল, এমন করছেন কেন? একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর হাতে চাপ দিতেই সে মুচড়ে বলল, আমি ইচ্ছে করে হাসিনি। সত্যি বলছি। আপনি বললে অনিচ্ছায়ও হাসব না। আজ থেকে আমার হাসা বন্ধ ধূসর ভাই। আল্লাহর দোহাই, হাতটা ছাড়ুন। একক উদ্ধৃতি চিহ্ন। ছাড়লে কোথায় যাবি? যেখানে আপনি বলবেন। ঘরে যাবি? নিচে যেন না দেখি। আচ্ছা আচ্ছা, ছাড়ুন। ধূসর ছেড়ে দিতে পিউ ত্রস্ত ঘুরে গেল। জ্বলন্ত চোখে চেয়ে বলল, ঘরে কেন যাব আমি? সবাই যেখানে থাকবে আমিও সেখানে থাকব। আপনি সব সময় আমাকে ঘরে পাঠিয়ে দেন কেন? কি সমস্যা আপনার? ধূসর কঠিন চোখে চাইল। পিউ বিরতি নিতেই আবার খপ করে হাত মুচ তারা চিহ্ন রে ধরল পিঠে। ভরকে গেল সে। একই রকম কোকি তারা চিহ্ন হয়ে উঠল ব্যথায়। বেশি সাহস বেড়েছে আজকাল। একচর রব, দাঁত পরে মুখ খালি হয়ে যাবে। পিউয়ের তেজ শেষ। ভুল জায়গায় দাপট দেখিয়েছে বুঝতাই। ফাটা বেলুনের মতো চুপসে গেল চেহারা। অনুরোধ করে বলল, আর করব না ধূসর ভাই। আর করব না। এবারের মতো ছেড়ে দিন। ধূসর পুনরায় সুথাল। ছাড়লে কোথায় যাবি? ঘরে চলে যাব। মনে থাকবে। পিউ ধৈর্যহীন। থাকবে, থাকবে। ইফতির সাথে কথা বলবি। ইফতির 14 গোষ্ঠীর সাথেও বলবো না। প্লিজ ছাড়ুন। হাতটা খুলে গেলে পরীক্ষা দেব কি করে? ধূসর ছেড়ে দিল। সাথে হুকুম করল, ইফতির আশেপাশেও যেন না দেখি। পিউ হাত ডলতে ডলতে ঠোঁট উল্টায়। যন্ত্রণায় চোখ ছলছল করছে তার। এই পা তারা চিহ্ন শান লোকটাকেই কি না স্বপ্নে কামতারা চিহ্ন রেখে ফেলতে মন চায়। বেহা ইচ্ছেটাকে শিল নোড়া দিয়ে পিতারা চিহ্ন সে ফেলার ইচ্ছে হলো। নিজের প্রতি চরম বিষাদ গাঢ় থেকে প্রগাঢ়তা পেল। ধূসরের প্রতি রাগে দাও দাও করে আগুন জ্বলল মাথায়। মনে মনে নিজেকে গালি দিল পিউ। বিড়বিড় করল, ছিহ ছিহ। ধূসর চোখ রানিয়ে বলল, এভাবে কি দেখছিস? খেয়ে ফেলবি আমাকে। চোখ নামিয়ে সোজা ঘরে যা। পিউ নাক টানল। কোটর সবে সবে ভরে উঠেছে। অভিমান হলো তার। বুকের ভেতর বন্দি থাকা করণ হৃৎপিণ্ডটা দেয়ালে মাথা ঠুকে মরে যাওয়ার প্রচেষ্টা চালালো। অনুরাগের পাহাড় এত উঁচু হলো অল্পতে, সব ছেড়ে ছুঁড়ে বেদুইন হতে মন চাইল। ভেজা কণ্ঠে অভিযোগ জানালো, আপনি খুব নিতারা চিহ্ন স্থূর ধূসর ভাই। তুই যাবি? তে তারা চিহ্ন রে আসতে দেখেই পিউ দুরন্ত পায়ে পালালো। মান ইজ্জতের দফারফা হয়ে আসছে। কেন যে পাশ তারা চিহ্ন তাকে ভালোবাসতে গেল? না হলে এক্ষুনি আব্বুর কাছে জব্বর একটা নালিশ ঠুকতে পারত না। অবশ্য নালিশ করেও বা একটা সস্তা বালিশও মিলবে না। কাল বুক ফুলিয়ে মুখে মুখে তর্ক করা ছেলে কি আর এসবের ধার ধারে? দরজায় জ্বলানো ঝিনুকের চুলনিগুলো দুলে উঠল তার ছোটার তোপে। ধূসর ভ্রুকুচকে চেয়ে রইল সেদিকে।
পরপর ঠোঁটর কোনায় দেখা গেল চাপা এক পেশে হাসি। অক্ষিপটে চকচকে কৌতুক হাসল সে, যে হাসিতে ঠোঁট গহর থেকেও মুক্ত হলো না দাঁত। নিজের সবথেকে দামি জিনিসটা একান্ত নিজের করে রাখতে হলে একটু নিতারা চিহ্ন শুর হওয়াই যায় কেউ। ওসব তুই বুঝবি না।